এই বিএনপিকে নিয়ে তিনি যখন কথাবার্তা বলছেন, তো সেটা ফ্রম হিজ হার্ট, হৃদয় থেকে তিনি বলছেন। তো তার নেতা জনাব তারেক রহমান সাহেব ঢাকা 17 আসনে দাঁড়িয়েছেন। তো তাকে নিয়ে যদি কোনো চক্রান্ত হয়, আর তারেক রহমান সাহেব যদি গুলশানের মতো এলাকা থেকে জামাতের ম্যাটিকুলাস ডিজাইনে কোনো কারণে পরাজিত হয়, তাহলে সেক্ষেত্রে বিএনপির যে যাকে বলা হয় মান সম্মান, ইজ্জত, আবরু, মানে মাথা তুলে আর দাঁড়ানোর মতো কোনো অবস্থা থাকবে না। তো কাজেই জনাব আজিজ যে কথাগুলো বলেছেন, সেই কথার সঙ্গে আমি আরও যোগ করতে চাই। সেটা হলো, আমার মাথায় ঢুকে না যে তারেক রহমান সাহেবকে কেন ঢাকা 17-তে সেখানে প্রার্থী করতে হবে। তার জন্য সবচেয়ে নিরাপদ যে জায়গা বগুড়াতে ছিল, সেখানে হলেই তো যথেষ্ট হতো। একটার জায়গায় দুটো হতো, কোনো অসুবিধা ছিল না। এমনকি যদি পার্থকে বা মাহমুদুর রহমান মান্নাকে ঢাকা 17-তে দিত, ফেল করলেও কিছু আসা যেত না। কিন্তু ঢাকা 17 এমন একটা আসন, যারা বাংলাদেশে টাকা হয়, ধনীরা, তারা কিন্তু কারো আনুগত্য মানতে চায় না। তারপরে শেষে দ্বিতীয়ত হলো, তারা এই সমাজে টাকার চাইতে এই মুহূর্তে ক্রেজি অ্যান্ড সেক্সিয়েস্ট কোনো সেলিব্রেশন নেই। টাকা হলেই একজন মানুষ মনে করে আই এম সেলিব্রিটি। তো ঢাকা 17 আসনের যারা অধিবাসী, তারা যে কোনো একটা ব্যক্তি, ইন্ডিভিজুয়াল, তারা মনে করে আমরা মন্ত্রী, এমপি, সাংবাদিক, জ্ঞানী, বুদ্ধিজীবী সবার সাথে আমরা সেলিব্রিটি, বিকজ উই হ্যাভ মানি, উই হ্যাভ BMW কার, উই হ্যাভ মার্সিডিস, অ্যান্ড উই হ্যাভ ম্যানি ম্যানশন অ্যান্ড পেন্ট হাউস। ঢাকার 17-তে বস্তিবাসীও আছে, বস্তিবাসী আছে। এখন আমি ওটাই আসতেছি। তো যারা ধনী ব্যক্তি আছেন, তো তাদের সঙ্গে তো জনাব তারেক রহমান সাহেবের কোনো অ্যাটাচমেন্ট আগে তৈরি হয়নি, আর এই অল্প সময়ের মধ্যে তৈরি হওয়া সম্ভব নয়। ওনার নাম যথেষ্ট নয় আপনি মনে করেন? ওনার নাম, দল সব মিলিয়ে এটা হলো মধ্যবিত্ত শ্রেণীতে আবেগে কাজ করে। ধনীরা তো আগেই বললাম যে ধনীরা তাদের উন্নাসিকতা থাকে। তারা পার্সোনালি যে জিনিসগুলো আছে, যে একজন ধনী, সে সবসময় তার মতো একজন ধনী, তার মতো একজন শিক্ষিত, তার মতো একজন সম্ভ্রান্ত, ওইরকম একজন লোকজন চায়। তো সেখানে ঠিক এই মুহূর্তে যে মন মানসিকতা পরিবর্তন হয়েছে, রাতারাতি তারেক রহমান সাহেব এসে একেবারে সেখানে প্রার্থী হলেন, এটা ঝুঁকি হয়ে যায় ঢাকা 17-এর মতো আসনে অভিজাতদের ক্ষেত্রে। এখন আসেন বস্তিবাসীর ক্ষেত্রে। বস্তিবাসীর সঙ্গে আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো দলের আসলে কখনোই সম্পর্ক হয়নি। বাম দলের যারা লোকজন, তারা অনেক চেষ্টা করেছে, জামায়াতেরও হয়নি। না, হয়নি। এখন বস্তি, রিক্সাওয়ালা বলেন, ঠেলাওয়ালা বলেন, প্রান্তিক বলেন, এদের সঙ্গে আসলে কেন জানি নৌকার একটা সম্পর্ক, অসাধারণ একটা সম্পর্ক। তো এখানেও কিন্তু আসলে বস্তিবাসীর যে ভোট, সেটা বিএনপির জন্য ঝুঁকি হয়ে গেল। তাহলে আওয়ামী লীগ তো নেই, এই ভোট যাবে কোথায়? ওরা ওই ভোট করবে কি, আলু ভর্তা বানিয়ে নিজেরা খাবে, তারপর শেষে ওরা তাবিজ বানিয়ে গলায় পরে থাকবে। আপনি বলছেন বস্তিবাসীর ভোট না, কেন্দ্রে যাবেন? তারপরে বালিশ বানিয়ে তারা নিজেরা ঘুমায় শুয়ে থাকবে। তবুও ওই যাকে বলে আওয়ামী লীগের যারা ডেডিকেটেড ভোট, আপনি এই যে সোশ্যাল মাধ্যমে এই যে আওয়ামী লীগের যারা সাপোর্টাররা যে কথাগুলো বলছেন, আপনি দেখেন সব গরিব এবং অসহায় দরিদ্র মানুষগুলো যে ভাষায় কথা বলছে, এগুলো কোনো সাজানো না, মানে বিভিন্ন ইউটিউবার না, আর্টিফিশিয়াল কিছু না। এগুলো দেখলেই আপনার বুঝতে পারা যায় যে তাদের ক্ষোভটা কোন জায়গায়। তারা যে কথাগুলো আওয়ামী লীগ নিয়ে বলছে, শেখ হাসিনাকে নিয়ে বলছে, নৌকা নিয়ে যে কথাগুলো বলছে, মানে এগুলো আপনাকে কগনিজেন্সে নিতে হবে। তো কগনিজেন্সে না নিয়ে আপনি যদি এই সময়টাতে সেটা চ্যালেঞ্জিং এবং সেন্সিটিভ, আওয়ামী লীগের যেখানে শেখ হাসিনা ওই অঞ্চলে দাঁড়াতে সাহস পায়নি, যে সেখানে জনাব তারেক রহমান সাহেবকে এতদিন পরে 17 বছরে এসে ওই জায়গাতে কে বা কারা দাঁড় করিয়ে দিল, আমার কাছে মনে হচ্ছে যে এটা বিএনপির জন্য একটা বিরাট ঝুঁকির বিষয়, বিরাট ঝুঁকির বিষয়। আর সেই ঝুঁকি যেখানে আছে, সেখানে জামাতের মতো একটা বুদ্ধিমান দল, ম্যাটিকুলাস দল, এবং যারা দেখেন সবসময় সেই 1947 থেকে এখন পর্যন্ত সবসময় তারা ক্ষমতার সঙ্গে কিন্তু লেগে থাকার একটা যাকে বলা অসাধারণ তাদের অভিজ্ঞতা রয়েছে। এবং সেই ক্ষমতার সাথে লেগে থাকার যে অভিজ্ঞতা থেকে শুরু করে এখন ক্ষমতাটাকে তারা অ্যাচিভ করার জন্য যেটা প্ল্যান নিয়ে তারা এগিয়েছে, সেটা গত 17 মাসে প্রায় প্রত্যেকটা প্রকল্পে তারা 100% সাকসেস। একটা জায়গাতে আপনি দেখতে পারবেন না যে তারা ফেল করেছে, সেটা বিশ্ববিদ্যালয় নির্বাচন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়, মন্ত্রণালয়ের বড় বড় সেন্সিটিভ যে জায়গাগুলো, সেইগুলোকে করা, সরকারের উপর প্রভাব স্থাপন করা, তারপরে রাষ্ট্রের যে সকল গুরুত্বপূর্ণ সেন্সিটিভ যে অর্গানাইজেশনগুলো আছে, সেই অর্গানাইজেশনের উপরে মানে একটা জান্নাতি আবহাওয়া তৈরি করে দেওয়া, তাদের মনে বেহেশত দোজখের ভয় ঢুকিয়ে দেওয়া। তো এই জিনিসগুলো তারা করতে পেরেছে। এবং এইবারে নির্বাচনে তারা, আপনি দেখেন যে কথাগুলো আসছে, সত্য মিথ্যা গল্প জানি না, কিন্তু এই কথা তো সত্য যে ফেসবুক সয়লাভ হয়ে গেছে যে বাংলাদেশে 2 কোটি নতুন বোরকা তৈরি করা হচ্ছে।
আপনি তো অস্বীকার করতে পারবেন এগুলো হচ্ছে, বলুক যেগুলো হয়নি। আচ্ছা, এই 2 কোটি বোরকা কি পুরুষরা পড়বে না নারীরা পড়বে? এই কথা তো সত্য যে মির্জা আব্বাসের মতো একজন প্রথিতযশা, পোড় খাওয়া, সাহসী মানুষ, তিনি এখন জামাতের ভয়ে থরথর করে কাঁপতেছেন এবং কথাবার্তা কাণ্ডজ্ঞান হারিয়ে ফেলছেন। তিনি বলছেন যে আমাদের এই এলাকাতে সাধারণ যে সকল মা বোনেরা আছেন তাদেরকে টার্গেট করা হয়েছে। এবং আপনারা জানেন যে সাইকোলজিক্যালি দুটো ব্যাপার আছে, যারা শিশু এবং মহিলা তারা যদি আপনাকে কথা দেয়, কথা কিন্তু রাখে। অনেক জায়গায় দেখা যাচ্ছে একটা পুরুষ সে আওয়ামী লীগ করে বা বিএনপি করে বা জামাত করে, সে হয়তো যে কোনো পরিবেশে আপনার কথাটা চেঞ্জ করলো, কিন্তু একটা মহিলা যদি আপনাকে বিশেষ করে ভোটের ক্ষেত্রে কথা দেয়, আমি আমার জীবনে দেখেছি তারা সেই কথাটা রাখে। এবং সে কখনো তার নিজের ছেলের কাছে, 80 বছরের বুড়ি তার নিজের ছেলের কাছেও কিন্তু তার এই জিনিসটা শেয়ার করে না, যেহেতু সে কথা দিয়েছে। এখন দেখলাম যে অনেক মডেল সে মানে খোলামেলা পোশাক পরছে। তারপরে ফুটপাতে মানে মেয়েরা যে সমস্ত ব্যবসা বাণিজ্য করছে, ফুটপাতে ধরেন সে ওই ফুডকার্টে খাদ্য ব্যবসা করছে, তো অনেকে তাদের সাক্ষাৎকার নিয়েছে। তো তাদের বলছে যে তারা জামাতকে ভোট দেবে, প্রকাশ্যে বলছে জামাতকে ভোট দেবে। কেন? তো বলছে যে এই যে এখানে মানে ওপেন থাকি, এত পাপ করতেছি, অন্যায় করতেছি, জামাতকে ভোট দিয়ে যদি একটু জান্নাতে যাওয়া যায়। লেখাপড়া জানা মেয়ে। তো বলতে সে মানে যে প্রশ্ন করছে সেই ধরনের প্রশ্ন আশাই করে নাই, তার একটা ধারণা ছিল হয়তো উত্তরটা ভিন্ন হবে। সে বলে যে আপনার কি বিশ্বাস যে আপনি ভোট দিলেই দাঁড়িপাল্লায় ভোট দিলে আপনি জান্নাতে যেতে পারবেন? সেই মহিলা বলছে হ্যাঁ আমি বিশ্বাস করি। এরপর আরেকটা বলে নেই, আরেকটা মহিলা সে বলতেছে যে আপনি যে এখন মানে মানে হাফ প্যান্ট পরে আছেন, এরকম একটা উন্মুক্ত ড্রেস পরে আছেন, তো জামাত যদি ক্ষমতায় আসে তাহলে তো আপনাকে তো বোরকা পড়তে হবে, হিজাব পড়তে হবে। সো হোয়াট, পড়বো, অসুবিধা নেই, তবু জামাত আসুক, দেশে একটা শান্তি প্রতিষ্ঠিত হোক। এই যে একটা ন্যারেটিভ তারা পাঠিয়ে দিয়েছে। এই চিত্র আপনি এখন শুধু ঢাকা 17 বা ঢাকা 8 সারা বাংলাদেশে আপনি সারা বাংলাদেশে দেখতে পাচ্ছি, সারা বাংলাদেশে দেখতে পাচ্ছি। এবং কিন্তু এটা তো একটা দিক হচ্ছে যে মানুষ যদি চায়, জামাত, বিএনপি, ইসলামী আন্দোলন, এনসিপি যাকে খুশি ভোট দিয়ে পাঠাক, সেটা তো আপনি খারাপ বলতে পারবেন না যদি মানুষ ভোট দেয়। কিন্তু ভোটটা আসলে ইঞ্জিনিয়ার্ড হচ্ছে কিনা, ভোটটা কোনো মেকানিজম হচ্ছে কিনা, সেটা হচ্ছে বড় প্রশ্ন। এবং একটা কারচুপির ভোট যেটা আমরা দেখতে দেখতে অভ্যস্ত, মানে আসল ভোট কি ফ্রি, ফেয়ার, ইনক্লুসিভ, পার্টিসিপেটরি, স্কুল ভোট কি, সেটা তো বাংলাদেশের মানুষ ভুলেই গেছে। আমি একে একে জিনিসটা বলছি। এখানে প্রফেসর ইউনূস বলেছেন ঐতিহাসিক ভোট হবে, উৎসব মুখর হবে। আসলে কি হচ্ছে? হ্যাঁ, এখন ওই দিন ধরেন একটা ঐতিহাসিক ডে ঘোষণা করলো, আজকে ভোট ডে ঘোষণা করলো। ওই দিনকে আনন্দ মুখর করার জন্য সারা বাংলাদেশে 10 লাখ বেলুন ফাটালো, যে আজকে 10 লাখ বেলুন ফাটালাম, উৎসব মুখর হয়ে গেল। আজকে বিভিন্ন জায়গাতে ভোটের কনসার্ট হবে, গান বাজনা হয়ে গেল। মানুষজন বলল ওরে মাই গড, জেমসের গান শুনছি, পল্লীগীতি শুনছি, রবীন্দ্রসঙ্গীত ভাওয়াইয়া শুনছি, এমনকি পাকিস্তানি সে হাওয়া হাওয়া গানও চলে আসতে পারে। উৎসব হয়ে গেল। ভোটের একদিন আগের রাত্রে যেদিন বন্ধ হয়ে গেল, ভোটের প্রচারণা বন্ধ হয়ে গেল, ওই দিন দেখা গেল যে না, আমরা এখন আজকে পাকিস্তানি হাওয়া হাওয়া, দিলকে আরমা এই গানগুলো শুনবো। হতে পারে। সরকারের হাতে অনেকগুলো মেশিনারিজ আছে এবং এই সরকার তো সবসময় যেটা করতে চায়, আওয়ামী লীগ সরকারের চাইতে আরও কয়েক গুণ এগুনো। তারা মানুষকে সারপ্রাইজ দিতে চায়, ম্যাজিক্যাল কোনো কিছু শোনাতে চায়। এবং তাদের যে কথার ফুলঝুরি, ডক্টর মোহাম্মদ ইউনূস যে এত সুন্দর কথা জানেন, ওনার সমপর্যায়ের বক্তা আওয়ামী লীগের নেই। ওবায়দুল কাদের ওনার কাছে শিশু, উনি যত সুন্দর করে কথাবার্তা বলেন, মানুষকে মুগ্ধ হয়ে আপনাকে শুনতে হবে। তো উনি যে কথাগুলো বলছেন যে একটা ঐতিহাসিক নির্বাচন হবে, তারপরে একটা উৎসবমুখী নির্বাচন হবে, সারা পৃথিবী দেখতে আসবে, আমি প্রত্যেকটা জিনিস খুব সিরিয়াসলি গ্রহণ করেছি। এর কারণ হলো উনি গত 17 মাসে যে কথাগুলো বলেছেন, প্রত্যেকটা কথা যে যা বলুক না কেন অক্ষরে অক্ষরে তিনি কিন্তু করে ছেড়েছেন। কে কি মনে করলো, সেই উনি বলছেন সংস্কার কমিশন হবে, কমিশন হয়ে গেছে। তিনি বলেছেন যে এরকম এনসিপিরা এই কাজগুলো করবে, তিনি এনসিপি গঠন করে ছাড়ছেন, সবাই কিন্তু তাকে নিষেধ করেছে, আশেপাশে যারা লোকজন নিষেধ করেছে। তো ওই যে চট্টগ্রাম বন্দর দেওয়া যাবে না, মানে ওনাকে যেটা উনি সিদ্ধান্ত নিয়েছেন, ওনার অ্যাগেনস্টে যে যা বলেছে না কেন সেটা মানে উনি শুনেন নাই। 2 নম্বর হলো যে ওনার 3টা ডাইমেনশন আছে। উনি হৃদয় দিয়ে কাউকে পছন্দ করছেন, আর উনি চোখ দিয়ে কাউকে ভালোবাসছেন, আর কাউকে দেহ দিয়ে ভালোবাসছেন, শরীর দিয়ে। তো এই 3টা ডাইমেনশনের বিএনপি কোন জায়গায় আছে, জামাত কোন জায়গায় আছে, আর এনসিপি কোন জায়গায় আছে, এটা এখন পর্যন্ত বিএনপি বুঝতে পারেনি। এখন পর্যন্ত আমি বুঝতে পেরেছি। আমাদেরকে একটু বুঝাবেন? না, আমি এত আর খোলামেলা যেতে পারবো না, এত খোলামেলা যেতে পারবো না। আমার কাছে যেটা মনে হচ্ছে যে বিএনপি
সরকারের যে একটা যাকে বলা হয় ইনভাইটেশন আছে, অফার অ্যান্ড ইনভাইটেশন, দ্য প্রিলিমিনারি অফার অ্যান্ড ইনভাইটেশন, একটা ভাইব তোলার জন্য বিএনপি, তারেক রহমান সাহেব এবং তার ফ্যামিলি এখন পুরোটাই সরকারের যে একটা ভাইব, সরকার তাকে সুপার হিরো বানাচ্ছে। জামাত আসতে তাকে ছেড়ে দিয়েছে, পুরো মাঠ তাকে ছেড়ে দিয়েছে, খেলো। আর বিএনপি মনে করছে যে তাদের নেতা নেলসন ম্যান্ডেলা হয়ে গেছেন। অবাক করা চিন্তা করেন, বিএনপির মিডিয়া সেল মানে কত বড় বুদ্ধিমান, তারা বলতেছে যে ফেসবুকে জনাব তারেক রহমান সাহেবের যে বিচরণ, তার একটা ফেসবুকের স্ট্যাটাসের যে যা কিছু হয় এটা ডোনাল্ড ট্রাম্পের চেয়ে বেশি। মানে আমি কি বলবো, এটা কি ইন্টেলেকচুয়ালিটি বলবো নাকি এটা কি অতি আশ্চর্য বলবো, এটা আমি কি বলবো যে এই আমি জিনিসগুলো হলো? আপনার কাছে একটা